সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের এটি আমার ষষ্ঠ লেকচার দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উপরে। সবাইকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাসটি পরিচালনা করছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। লেকচারের শুরুতেই আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হচ্ছে কোম্পানির শেয়ারস, অর্থাৎ কিছু শেয়ারের লোগো বা কোম্পানির শেয়ারের লোগো। এই বিষয়টি মূলত দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের একটি অন্যতম উৎস। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্সের পঞ্চম অধ্যায়ের দীর্ঘমেয়াদী অর্থসংস্থান, চ্যাপ্টার 5, লং টার্ম ফাইন্যান্সিং। এই ক্লাসটি শেষে আমরা যে সকল বিষয়ে জানতে পারবো তা হলো দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের সংজ্ঞা, ডেফিনেশন অফ লং টার্ম ফাইন্যান্সিং, দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস, সোর্সেস অফ লং টার্ম ফাইন্যান্সিং, যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের হাতিয়ার সমূহ, ইনস্ট্রুমেন্ট অফ লং টার্ম ফাইন্যান্সিং, সাধারণ শেয়ার এর সংজ্ঞা, ডেফিনিশন অফ কমন স্টক, সাধারণ শেয়ার মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ কমন স্টক, অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ প্রিফার্ড স্টক। তাহলে আমাদের আজকের ক্লাসটির মূল আলোচ্য বিষয় হলো এইগুলো: দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের সংজ্ঞা, দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস, যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের হাতিয়ার সমূহ, সাধারণ শেয়ারের সংজ্ঞা, সাধারণ শেয়ারের মূল্যায়ন, অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন। প্রথমেই আমরা আলোচনা করব দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের সংজ্ঞা, ডেফিনেশন অফ লং টার্ম ফাইন্যান্সিং। আমরা জানি যে সাধারণত অর্থসংস্থানকে মেয়াদের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে স্বল্পমেয়াদী অর্থসংস্থান, দ্বিতীয়টি হলো মধ্যমেয়াদী অর্থসংস্থান, আর 3 নম্বরটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। পূর্বেই আমি স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী অর্থসংস্থান সম্পর্কে তোমাদেরকে সম্যক ধারণা দিয়েছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। তাহলে দীর্ঘকালীন সময়ের জন্য যে তহবিল বা ঋণ সংগ্রহ করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে। অর্থাৎ যে অর্থসংস্থানের মেয়াদ একটু বেশি হয়ে থাকে। এখন সেই বেশি কতটুকু বেশি সেই বিষয়ে আমরা যদি একটু সুনির্দিষ্ট করে বলি তাহলে হবে যে অর্থসংস্থানে ঋণ গ্রহীতা তহবিল 5 থেকে 15 বছর, এমনকি 20 বছর বা তদুর্ধ্ব সময়ের জন্য ব্যবহারের সুযোগ পায় তাকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান বলে। তাহলে বিষয়টি হলো এরকম যে যে অর্থসংস্থানের মেয়াদ 5 বছরের থেকে বেশি, সেটা 15 বছর পর্যন্ত হতে পারে, 20 বছর পর্যন্ত হতে পারে, এমনকি তার চেয়েও বেশি সময়ের জন্য হতে পারে, তাহলে সেটিকে বলা হবে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস বলতে সাধারণত যেই সমস্ত স্থান থেকে অর্থ সংগ্রহ করা হয় সেগুলোকে উৎস বলা হয়। তাহলে দীর্ঘমেয়াদে যে সমস্ত জায়গা থেকে আমরা অর্থ সংস্থান করতে পারি সেগুলোকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। তাহলে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের আভ্যন্তরীণ উৎসগুলো হচ্ছে উদ্যোক্তাদের মূলধন। উদ্যোক্তাদের মূলধন বলতে বোঝায় যারা কোম্পানি বা
প্রতিষ্ঠানটি প্রথমে উদ্যোগ গ্রহণ করে তৈরি করে তাদেরকে উদ্যোক্তা বলা হয়। অর্থাৎ একটি কোম্পানি যারা প্রথমেই গঠন করে তাদেরকে উদ্যোক্তা বলে। তাদের নিজেদের ব্যক্তিগত তহবিল থেকে যে মূলধন সংগ্রহ করা হয় সেটাকে উদ্যোক্তাদের মূলধন বলে এবং এটি দীর্ঘমেয়াদে সংগ্রহ করা যায়। দ্বিতীয় উৎসটি হচ্ছে সংরক্ষিত মুনাফা। একটি কোম্পানি বা প্রতিষ্ঠান যখন সে পরিচালিত হয় তখন ওই কোম্পানিতে যে মুনাফা অর্জিত হয় সেই মুনাফা যদি বন্টন না করে কিছু মুনাফা রেখে দেওয়া হয় তাহলে অবন্টিত মুনাফাকে সংরক্ষিত মুনাফা বা রিটেইনড আর্নিংস বলে। এই সংরক্ষিত মুনাফা যদি পুনঃবিনিয়োগ করা হয় সেটি সাধারণত কোম্পানির মালিকদের খুব তাড়াতাড়ি ফেরত দিতে হয় না। যে কারণে সংরক্ষিত মুনাফাকে দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের একটি অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা যায়। অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের একটি অভ্যন্তরীণ উৎস, কারণ অবচয় সঞ্চিতি প্রতিষ্ঠানের ভিতরেই হয়ে থাকে এবং এটি দীর্ঘমেয়াদে কোম্পানির প্রয়োজনে ব্যবহার করা যায়। অর্থাৎ আমরা যদি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, একটি কোম্পানিতে ৫০ লাখ টাকার মেশিনারি বা যন্ত্রপাতি রয়েছে। সেই মেশিনারি বিপরীতে প্রতি বছরে ৫ লক্ষ টাকা অবচয় সঞ্চিতি ধার্য করা হয়। স্বাভাবিকভাবে অবচয় সঞ্চিতিতে যে অর্থের পরিমাণ ধার্য করা হয় সেই অর্থ কখনোই নগদে খরচ করতে হয় না। যদি নগদে খরচ করার প্রয়োজন না হয় তাহলে এই যে ৫ লক্ষ টাকা অবচয় সঞ্চিতি হিসেবে ধার্য করা হয়েছে, যেটা মুনাফা হতে বিভাজন করা হয়, বিয়োগ করা হয়। তো সেই ক্ষেত্রে মুনাফা কমে যায় এবং এই যে অর্থ বা এই টাকাটা নগদ টাকাটা ব্যাংকে বা কোনো অবচয় সঞ্চিতি তহবিলে জমা রাখা যায়। যেটিকে যদি আমরা পুনঃবিনিয়োগের মাধ্যমে ব্যবসায় ব্যবহার করি, যেটি দীর্ঘমেয়াদে ব্যবহার করা যাবে। সুতরাং অবচয় সঞ্চিতিও দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের একটি অন্যতম উৎস। বোনাস শেয়ার। বোনাস শেয়ারের মাধ্যমেও অর্থ সংস্থান করা যায়। অর্থাৎ যখন কোনো প্রতিষ্ঠানের মালিকদেরকে মুনাফা বন্টন না করে মুনাফার পরিবর্তে তাদেরকে অতিরিক্ত শেয়ার প্রদান করা হয় তখন তাকে বোনাস শেয়ার বলে। এই বোনাস শেয়ারের মাধ্যমে মুনাফা অবন্টিত রেখে মুনাফাকে পুনঃবিনিয়োগ করা যায়, যেটি অভ্যন্তরীণ উৎস এবং দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়। তাই এটিকেও দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের একটি অন্যতম উৎস বলে বিবেচনা করা হয়। এবারে আমরা আসি বাহ্যিক উৎস। দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের বাহ্যিক উৎস বা বাহিরের উৎস, যেগুলো বাহির থেকে সংগ্রহ করা যায় দীর্ঘমেয়াদে, তার মধ্যে একটি হলো মূলধন বাজারের মাধ্যমে সংগৃহীত মূলধন। মূলধন বাজারের মাধ্যমে সংগৃহীত মূলধন বলতে বোঝায় আমাদের দেশে শেয়ার মার্কেট বা যেটি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক পরিচালিত সেই বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে কোনো কোম্পানি দীর্ঘমেয়াদে মূলধন সংগ্রহ করতে পারে। তার মানে শেয়ার মূলধন বা সাধারণ শেয়ার মূলধন বা অগ্রাধিকার শেয়ার মূলধন দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের একটি বাহ্যিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস। এছাড়াও বিভিন্ন ধরনের বাহ্যিক উৎস যেমন ব্যাংক, বীমা কোম্পানি, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান থেকে বাহ্যিকভাবে অর্থ সংগ্রহ করা যায়, যেটি দীর্ঘমেয়াদে কোম্পানি ব্যবহার করতে পারে, বিধায় এটিকেও দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা দেখলাম দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের আহ অভ্যন্তরীণ ৪টি উৎস রয়েছে, বাহ্যিক উৎস রয়েছে ২টি। এছাড়াও দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের বিভিন্ন ধরনের উৎস রয়েছে। এবারে আমরা আসি যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের হাতিয়ার সমূহ। তাহলে যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের হাতিয়ার সমূহকে সাধারণত ৩টি এখানে আলোচনা করা হয়েছে। এর বাইরেও যদি আমরা রিটেইন আর্নিংস বা রক্ষিত মুনাফাকে ধরি সেটিকেও আলোচনা করা যায়। তবে আমরা এই অধ্যায়ে গাণিতিক সমস্যাসমূহ সমাধানের উদ্দেশ্যে এটিকে ৩ ভাগে ভাগ করে নেব। একটি হচ্ছে সাধারণ শেয়ার মূলধন,
একটি হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন, আরেকটি হচ্ছে বন্ড বা ঋণপত্র। যেহেতু রিটেইনড আর্নিংস বা রক্ষিত আয়ের কোনো ব্যয় নেই, সেজন্য সেটিকে সাধারণত আ আলোচনা করা বা সেটা সম্পর্কে মানে এখানে আলোচনা করা হয়নি। সাধারণ শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, বন্ড বা ঋণপত্র সংক্রান্ত বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান আমাদের এই বইয়ে আলোচনা করা হয়েছে। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে সাধারণ শেয়ার মূলধন বলতে কি বোঝায়? সাধারণত কোনো প্রতিষ্ঠান যখন আ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে বাজারে ব্যক্তির কাছ থেকে মূলধন সংগ্রহ করার জন্য শেয়ার বিক্রি করে বা শেয়ার বিক্রয় করে, তখন সেটাকে সাধারণ শেয়ার বলে। এবং এই ক্ষেত্রে সাধারণ শেয়ার মালিকগণ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে এবং আ মূলধন ফেরতের ক্ষেত্রে সবশেষে মূলধন ফেরত পেয়ে থাকে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অগ্রাধিকার শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে যে শেয়ার অগ্রাধিকার ভিত্তিতে মালিকগণ মুনাফা পেয়ে থাকে এবং একটি নির্দিষ্ট হারে মুনাফা পেয়ে থাকে এবং মূলধন ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে। সেই সমস্ত শেয়ারগুলোকে অগ্রাধিকার শেয়ার বলে। বন্ড বা ঋণপত্র এটি হচ্ছে এক ধরনের চুক্তি যার মাধ্যমে ঋণ গ্রহণ করা হয়ে থাকে। তাহলে সাধারণ শেয়ার এর সংজ্ঞা আমরা আলোচনা করি বা সাধারণ শেয়ার সম্পর্কে আলোচনা করি। ডেফিনিশন অফ কমন স্টক: শেয়ার বন্টনের মাধ্যমে কোম্পানি কর্তৃক মূলধনকে শেয়ার মূলধন বলে। অর্থাৎ শেয়ার বন্টনের মাধ্যমে কোম্পানি কর্তৃক সংগৃহীত মূলধনকে শেয়ার মূলধন বলে। অর্থাৎ যদি কোম্পানি শেয়ার বন্টন করে এবং সেই বন্টনের মাধ্যমে কোনো অর্থ সংগ্রহ করে, তাহলে সেই অর্থকেই মূলত শেয়ার মূলধন বলে। আবার এটাকে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি। সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র, ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। অর্থাৎ একটি কোম্পানির যে টোটাল মূলধন, সেই মূলধনকে একত্রে সংগ্রহ করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে মূলধনকে অ্যা ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে বিভক্ত করে বিভিন্ন মালিকদের কাছে সেই শেয়ার ক্ষুদ্র অংশগুলো বিক্রির মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। সেটাকেই যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বলে। এবারে আমরা সাধারণ শেয়ারের মূল্যায়ন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই অধ্যায়ে যে সাধারণ শেয়ার মূল্যায়ন সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সাধারণ শেয়ার যদি আমরা মূল্যায়ন করতে চাই বা সাধারণ শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ৪ টি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটি হচ্ছে সিঙ্গল পিরিয়ড মডেল, আ মানে একক সময় মডেল। দ্বিতীয়টি হচ্ছে মাল্টি পিরিয়ড মডেল। ৩ নম্বরটি হচ্ছে জিরো গ্রোথ মডেল, আর ৪ নম্বরটি হচ্ছে গর্ডন গ্রোথ মডেল। তাহলে এই ৪ ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমস আমরা ৪ ভাবে সমাধান করতে পারি। অর্থাৎ শেয়ারের বর্তমান মূল্য আমরা নির্ধারণ করতে পারি ৪ ভাবে। একটি হচ্ছে সিঙ্গল পিরিয়ড মডেল, একটি হচ্ছে মাল্টি পিরিয়ড মডেল, ৩ নম্বরটি হচ্ছে জিরো গ্রোথ মডেল, ৪ নম্বরটি হচ্ছে গর্ডন গ্রোথ মডেল। প্রথমেই আমরা সিঙ্গল পিরিয়ড মডেল আলোচনা করি। অর্থাৎ যেখানে শুধুমাত্র একটি বছরের জন্য ১ বছরের পরের শেয়ারের বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। ১ বছর পরের শেয়ারের মূল্য বর্তমানে নির্ধারণ করা হয়। সেটিকেই বলা হয় সিঙ্গল পিরিয়ড মডেল। যদি আমরা শেয়ারের বর্তমান মূল্য নির্ধারণ করি, তাহলে সূত্র হবে P0 = D1 প্লাস P1 1 প্লাস K অথবা KE, কস্ট অফ ইকুইটি। তো এখানে P0 বলতে বোঝাচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার, D1 এক্সপেক্টেড ডিভিডেন্ড এট দ্য এন্ড অফ দ্য কারেন্ট ইয়ার, KE হচ্ছে কস্ট অফ ইকুইটি বা অপরচুনিটি কস্ট। যেকোনো একটা রেট দেয়া থাকবে, সেটা দ্বারা আমরা এই শেয়ারের বর্তমান মূল্য নির্ধারণ করব, যেটাকে P0 বলা হবে, অর্থাৎ প্রাইস এট প্রেজেন্ট। এবারে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। ১, মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার টাকা 3000। একটি শেয়ারের মার্কেট প্রাইস বছর শেষে ৩,০০০ টাকা। ডিভিডেন্ড পেইড পার শেয়ার টাকা 100 এবং এখান থেকে ডিভিডেন্ড দেওয়া হয় ১০০ টাকা। তাহলে বছর শেষে ডিভিডেন্ড ১০০ টাকা।
required rate of return 25%, that is ke equal to 0.25. তাহলে D1 হচ্ছে 100, T1 3000 আর required return বা KE হচ্ছে 0.25। এখন আমরা যেহেতু জানি যে আমাদের অঙ্কে কি চেয়েছে দেখো, required intrinsic value of the share, অর্থাৎ শেয়ারের অন্তর্নিহিত মূল্য নির্ণয় করো। অন্তর্নিহিত মূল্য বা ইন্ট্রিনসিক ভ্যালু কাকে বলে? অন্তর্নিহিত মূল্য বলতে বোঝায় কোনো দ্রব্য বা কোনো জিনিসের সবগুলো বিষয় বিবেচনা করে যদি ওই দ্রব্যের মূল্য নির্ধারণ করা হয় তাহলে সেটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে এইখানে এই অঙ্কে যদি আমরা সবগুলো বিষয় যদি বিবেচনা করি তাহলে এই অঙ্কে রয়েছে ডিভিডেন্ড রয়েছে, প্রাইস এট এন্ড অফ ইয়ার এবং কেই রয়েছে। তাহলে এই সবগুলো বিষয় বিবেচনা করে যদি আমরা শেয়ারটির মূল্যায়ন করি তাহলে সেটা হবে ইন্ট্রিনসিক ভ্যালু। এবং সেই ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে D1 প্লাস P1 1 প্লাস KE। এখন D1 হচ্ছে 100, P1 3000, 1 প্লাস KE হচ্ছে 0.25। 1.25 এটা দিয়ে যদি আমরা 3100 কে ভাগ করি তাতে আসে 2480 টাকা। অর্থাৎ এই শেয়ারটির বর্তমান মূল্য হচ্ছে 2480 টাকা। এবারে 2 নাম্বার প্রশ্ন, এটি একটি কমেন্ট করতে হবে, তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি কমেন্ট করতে হবে। Would you buy the share for টাকা 2200? তুমি কি এই শেয়ারটি 2200 টাকায় ক্রয় করবে? প্রশ্ন তোমার কাছে। তাহলে এই শেয়ার দিয়ে তুমি 1 বছর পরে 3000 টাকা পাবে, ডিভিডেন্ড পাবে 100 টাকা, মোট 3100 টাকা পাবে। স্বাভাবিকভাবে এটি তোমার ক্রয় করার কথা, যে 2200 টাকায় 3100 টাকার জিনিস ক্রয় করার কথা। কিন্তু অর্থের সময় মূল্যের ভিত্তি বিবেচনা করে এবং তোমার রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 25%, সেটা বিবেচনা করে তুমি আসলে 2200 টাকায় এটা ক্রয় করবে কিনা। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি আমাদের রিকোয়ার্ড রিটার্নও 25% ও হয় তাহলে আমাদের শেয়ারের মূল্য, বর্তমান মূল্য রয়েছে 2480 টাকা। ধরি একটি জিনিসের বর্তমানে বাজার মূল্য আছে 2480 টাকা, একটি দ্রব্য বিক্রি হচ্ছে বাজারে। এখন তোমাকে প্রশ্ন করতেছে যে তুমি কি এই 2480 টাকা, যে কেউ কিনবে এটা 2480 টাকায়, তুমি কি এটা 2200 টাকায় কিনবে? তখন তোমার উত্তর কি হবে? অবশ্যই আমি এই শেয়ারটি 2200 টাকায় ক্রয় করব। কারণ কি? তাহলে yes, I must buy this share for টাকা 2200 because if I buy this share now then it will make me 2480 minus 2200, that is 280 টাকা ক্যাপিটাল গেইন। এটাকে বলা হয় ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন মানে হচ্ছে সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে যে মুনাফা করা হয়। তাহলে এখনই আমি এই ক্রয় করতে পারতেছি 2200 টাকায়। কত টাকার জিনিসটা? 2480 টাকার জিনিসটা 2200 টাকায় ক্রয় করতে পারতেছি। তাহলে আমার সাথে সাথে লাভ হচ্ছে কত? 280 টাকা। তাহলে আমি এই জিনিসটি অবশ্যই ক্রয় করব। এটা কমেন্টে লিখবে yes, I must buy this share by টাকা 2200 because it will make a capital gain of টাকা 280। তাহলে বিষয়টি ক্লিয়ার আমি মনে করি। এবারে আমরা আসি মাল্টি পিরিয়ড মডেল। মাল্টি পিরিয়ড মডেল বা যে শেয়ার থেকে একটি নির্দিষ্ট সময় অন্তর আয় পাওয়া যাচ্ছে, 1। 2 নাম্বার হচ্ছে যে শেয়ারটি থেকে ডিভিডেন্ড পাওয়া যাচ্ছে প্রতি বছর এবং একটি নির্দিষ্ট সময় অন্তর পরে সেই শেয়ারটি থেকে শেয়ারের মূল্য পাওয়া যাচ্ছে। এক্সাম্পল, ধরি যে প্রথম বছরে ডিভিডেন্ড 100 টাকা, তারপরের বছর 200 টাকা, তারপরে 300 টাকা এবং 5 বছর পরে শেয়ারটাকে বিক্রি করে দেওয়া গেল 500 টাকা। তাহলে এটা মাল্টি পিরিয়ড মানে বারবার ডিভিডেন্ড পাচ্ছি আমরা, প্লাস সর্বশেষ এটার মূল্যটা ফেরত পাচ্ছি বিক্রির মাধ্যমে। এরকম যদি আমরা কোনো শেয়ারের বর্তমান মূল্য নির্ধারণ করতে চাই তাহলে আমাদের সূত্র হবে P0 = D1 1 plus KE power 1, D2 1 plus KE power 2, শুধু কে দিলেও হবে, 1 plus D2 D3 এভাবে করে Dn পর্যন্ত। n বলতে এখানে একটি সাধারণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বোঝাবে যেটি অঙ্কে দেয়া থাকবে। যদি 5 বছর হয় অঙ্কে তাহলে 5 বছর, যদি 10 বছর হয় তাহলে n পর্যন্ত, অর্থাৎ 10 বছর পর্যন্ত, এভাবে আমাদের সূত্রটি লিখতে হবে ধারাবাহিকভাবে।
এখন যদি আমরা এটা একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে মিস্টার এক্স want to sell a share after 3 years. টাকা 200। মিস্টার এক্স একটি শেয়ার 3 বছর পরে কত টাকায় বিক্রি করতে চায়? 200 টাকায় বিক্রি করতে চায়। তাহলে 3 বছর পরে শেয়ারটির মূল্য হবে 200 টাকা। এটাকে আমরা বলতে পারি P3। P3 মানে প্রাইস এট 3 ইয়ার্স অথবা প্রাইস আফটার 3 ইয়ার্স। কত টাকা? 200 টাকা। ইফ হি গেটস টাকা 16, যদি সে পায় 16 টাকা, 18 টাকা, 20 টাকা রেসপেক্টিভলি, মানে যথাক্রমে ফ্রম ইয়ার 1 টু ইয়ার 3, প্রথম বছর থেকে তৃতীয় বছর। তাহলে প্রথম বছরে 16, দ্বিতীয় বছরে 18, তৃতীয় বছরে 20। তাহলে ডিভিডেন্ড 1 16, ডিভিডেন্ড 2 18, ডিভিডেন্ড 3 20। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য স্টক? স্টকটির প্রেজেন্ট ভ্যালু কত, অর্থাৎ P0 কত? ইফ রিকোয়ার্ড রেট ইজ 12%, যদি রিকোয়ার্ড রেটটি হয় 12%, অর্থাৎ এই শেয়ার থেকে যদি 12% আয় প্রত্যাশা করা হয়, তাহলে এই শেয়ারটির মূল্য কত, বর্তমান মূল্য কত? তো আমরা জানি যে যদি অনেকগুলো ডিভিডেন্ড দেয়া থাকে, অর্থাৎ মাল্টি পিরিয়ড মডেল যদি হয় অঙ্কে, তাহলে সূত্র হবে P0 equal to D1 প্লাস বাই 1 প্লাস K পাওয়ার 1 D2। যেহেতু এখানে 3 বছর পর্যন্ত আছে, তাহলে আমরা 3 বছর পর্যন্ত যাব। তাহলে D1 D2 D3 সাথে P3, যেহেতু DN প্লাস DN আছে, তাহলে D3 প্লাস P3, এভাবে আমরা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমরা মান বসাই। D1 হচ্ছে 16, D2 18, D3 20 প্লাস P3 200। এগুলো আমরা যোগ করে এই 16 কে 1.12 পাওয়ার 1 হলে 1.12, 1.12 এর পাওয়ার 2 হলে 1.2544, 1 প্লাস 12 এর পাওয়ার 3 হলে 1.4049। এগুলো দিয়ে আমরা 16 কে ভাগ করি, 18 কে ভাগ করি, 200 প্লাস 20, 220 কে ভাগ করি। তাতে এটাতে হবে 16 14.28 প্লাস 14.349, 156.594। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাই 185.23, তার মানে 185.23। তাহলে এই শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে 185.23। এখন যদি আগের অঙ্কটার মতোই যদি তোমাকে প্রশ্ন করা হয়, উড ইউ বাই দিস শেয়ার বাই টাকা 190, 190 টাকায় কি তুমি এই শেয়ারটা কিনবা বর্তমানে? তখন তুমি বলবা যে না, আমি 190 টাকায় এই শেয়ারটি ক্রয় করব না, কারণ এই শেয়ারটির ইন্ট্রিনসিক ভ্যালু বা বর্তমান অন্তর্নিহিত মূল্য, এটার দাম রয়েছে 185 টাকা। যদি 185 টাকার নিচে আমি এটা ক্রয় করতে পারি তাহলে করব, অথবা যদি 185 টাকার উপরে হয় তাহলে এটি আমি ক্রয় করব না। ওকে? এরপরে আমরা আসি 3 নাম্বার, জিরো গ্রোথ মডেল। জিরো গ্রোথ মডেল মানে হচ্ছে যেখানে কোনো গ্রোথ রেট থাকবে না। গ্রোথ রেটটা কি সেটা একটু তোমরা জেনে রাখবে। তার মানে মাঝে মধ্যে বা অনেক সময় কোম্পানি এরকম করে থাকে যে এই বছরে যে মুনাফা দিবে, আগামী বছরে তার একটি নির্দিষ্ট হারে তার চেয়ে অধিক মুনাফা দিবে। অর্থাৎ প্রতি বছরে প্রবৃদ্ধি হারে, অর্থাৎ অধিক হারে পুরাতন বছরের থেকে, অর্থাৎ আগের বছরের থেকে পরের বছরে একটু আহ অধিক মুনাফা, একটা নির্দিষ্ট হারে অধিক মুনাফা দেওয়ার পদ্ধতিকে যে পরিমাণে মানে যে নির্দিষ্ট হারে অধিক মুনাফা প্রদান করা হয় সেটিকে গ্রোথ রেট বলা হয়। যেমন ধরি যে এবছরে দেওয়া হবে 10 টাকা, আগামী বছর 10% বেশি, তাহলে 11 টাকা। তাহলে এই ক্ষেত্রে 10% হচ্ছে গ্রোথ রেট। এখন গ্রোথ রেট যদি না থাকে, অর্থাৎ জিরো গ্রোথ মডেল, যেখানে কোনো এরকম বৃদ্ধি নেই, আজীবন সমপরিমাণে টাকা দেওয়া হবে, একই টাকা দেওয়া হবে, তাহলে আমাদের শেয়ারের বর্তমান মূল্য হবে P0 ইকুয়াল টু D0 বাই K। এখানে D0 দ্বারা বোঝাবে প্রথম বছরের ডিভিডেন্ড বা পুরাতন বছরগুলোর ডিভিডেন্ড, আর K মানে হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন বা কস্ট অফ ইকুইটি। এক্ষেত্রে যদি আমরা P0 সমান D1 বাই K দেই, তাতেও একই রেজাল্ট হবে। কারণ হচ্ছে এই অঙ্কে গ্রোথ রেট নেই। গ্রোথ রেট না থাকলে D0 যা, D1 তাই, D2 তাই, D3 তাই, D5 তাই, অর্থাৎ আজীবন সমপরিমাণে ডিভিডেন্ড প্রদান করা হবে। সুতরাং এই ডিভিডেন্ডে এটার কোনো প্রভাব ফেলবে না। এই কারণে D1 D2 যে কোনোটাই দেই না কেন, P0 হবে D1 বাই K অথবা D0 বাই K, যেহেতু জিরো গ্রোথ মডেল। একটি এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টি আরো ক্লিয়ার করতে পারবো।
ABC company pays a dividend of taka 10 per share. Company's growth rate is 0%. If the cost of equity is 12%, what will be the present value of the share? তাহলে এখানে এই বলা আছে যে এবিসি কোম্পানি পেস এ ডিভিডেন্ড অফ টাকা 10 পার শেয়ার। বর্তমানে এবিসি কোম্পানি 10 টাকা করে শেয়ার প্রতি লভ্যাংশ প্রদান করে থাকে। তার মানে D0 সমান হচ্ছে 10। আর কোম্পানির গ্রোথ রেট ইজ 0, অর্থাৎ কোম্পানির কোনো গ্রোথ রেট নেই, গ্রোথ রেট হচ্ছে 0%। ইফ দ্য কস্ট অফ ইকুইটি ইজ 12%, যদি কেই 12% হয়, কেই সমান 12%, 0.12 হয়, what will be the present value of the share? তাহলে এই শেয়ারটির বর্তমান মূল্য কত হবে? এখন আমরা জানি যে যদি গ্রোথ রেট না থাকে সেই ক্ষেত্রে শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে P0 equal to D0 by KE। তাহলে এখানে D0 হচ্ছে 10 আর KE হলো 0.12। এখন 10 কে যদি আমরা 0.12 দ্বারা ভাগ করি তাতে আমাদের রেজাল্ট আসে 83.33, অর্থাৎ 83 টাকা 33 পয়সা। তাহলে জিরো গ্রোথ মডেলে আমাদের অঙ্কে একটি ডিভিডেন্ড দেওয়া থাকবে এবং একটি রিকোয়ার্ড রেট দেওয়া থাকবে, যেমন এই অঙ্কটিতে আছে 10 পার শেয়ার, কেই হচ্ছে 12% এবং চাওয়া হয়েছে প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার অর্থাৎ P0। তাহলে আমরা যদি জিরো গ্রোথ মডেলে P0 নির্ণয় করতে বা প্রাইস অ্যাট প্রেজেন্ট অফ শেয়ার নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা এইভাবে নির্ণয় করব। এবারে আমাদের 4 নাম্বার পদ্ধতি, শেয়ার ভ্যালুয়েশনের 4 নাম্বার পদ্ধতি গর্ডন গ্রোথ মডেল। গর্ডন গ্রোথ মডেল এটি মূলত গর্ডন কর্তৃক আবিষ্কৃত একটি পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটিতে সাধারণত গ্রোথ রেট থাকে, অর্থাৎ একটি শেয়ার মূল্যায়নের ক্ষেত্রে বা শেয়ারের ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে সাধারণত প্রতি বছর সমপরিমাণে ডিভিডেন্ড প্রদান করা হয় না, ডিভিডেন্ডটা একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। সেই জন্য এটাকে গ্রোথ মডেল বা গর্ডন গ্রোথ মডেল বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের শেয়ারের ভ্যালুয়েশন বা শেয়ার মূল্যায়নের জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটি হচ্ছে P0 equal to D1 by KE minus G। কখন? তাহলে দেখা যাচ্ছে গর্ডন গ্রোথ মডেল যদি আমরা করি, গ্রোথ মডেল তাহলে গ্রোথ মডেল দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে সিঙ্গেল গ্রোথ মডেল আর একটা হচ্ছে মাল্টিপল গ্রোথ মডেল। কিভাবে? ধরি যে আমরা বললাম যে শেয়ারের প্রতি লভ্যাংশ 10 টাকা, অর্থাৎ D0 হচ্ছে 10 টাকা এবং এটা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাবে। প্রতি বছর যদি 5% হারে বৃদ্ধি পায় তাহলে এটা একটি সিঙ্গেল রেট মাত্র, একটি মাত্র গ্রোথ রেট, মানে সিঙ্গেল গ্রোথ রেট। এবছরে 5%, তারপরের বছর 5%, তারপরের বছর 5%, এরকম কন্টিনিউয়াসলি আজীবন চলবে। তাহলে এই আজীবন গ্রোথ রেট যদি একটাই হয় সেই ক্ষেত্রে আমাদের মানে সেটাকে বলা হবে সিঙ্গেল গ্রোথ রেট। এবং এই ক্ষেত্রে শেয়ারের বর্তমান মূল্য নির্ধারণ হবে P0 equal to D1 by KE minus D। তাহলে D1 মানে হচ্ছে 1 বছর পরের প্রদত্ত ডিভিডেন্ড, আর KE হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন, আর D হচ্ছে গ্রোথ রেট। আর এই ক্ষেত্রে যদি আমরা P1 বের করতে চাই, অর্থাৎ 1 বছর পরের শেয়ারের মূল্য বের করতে চাই, তাহলে D2 by KE minus G। আর যদি 2 বছর P2 বের করতে চাই তাহলে D3। অর্থাৎ এখানে যেটা আমরা বের করতে চাবো প্রেজেন্ট ভ্যালু, D3 হলে D4, D4 হলে D5, D6 হলে D7, এরকম। অর্থাৎ যেই বছরের ডিভিডেন্ড তার আগের বছরের প্রাইস বের করা যাবে। আর D1, D2 এগুলো বের করার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে D0 এর সাথে যদি 1 প্লাস G আমরা যুক্ত করি তাহলে D1 বের করতে পারবো। এখন এটি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। মিজান লিমিটেড just paid a dividend of টাকা 50 per share.
মিজান লিমিটেড বর্তমানে 50 টাকা করে শেয়ার প্রতি ডিভিডেন্ড প্রদান করছে। The dividend is expected to grow at constant rate of 7% a year. এই ডিভিডেন্ডটা 7% করে বৃদ্ধি পাবে প্রতি বছর, এরকমটা বলা আছে। The stock has a required return of 12%, এবং এই স্টকের রিকোয়ার্ড রিটার্ন বা কেই হচ্ছে 12%। What is the expected price of the stock now? তাহলে এই স্টকের বর্তমান মূল্য কত? তাহলে এখানে আমরা দেখি D0 দেয়া আছে 50 টাকা, জি দেয়া আছে 7% বা 0.07, আর কেই দেয়া রয়েছে 12% বা 0.12। এখন এটাকে যদি আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, যেহেতু এখানে একটি মাত্র গ্রোথ রেট দেয়া আছে, সেই জন্য আমরা D0 নির্ণয় করব D1 A মাইনাস D। এইখানে D1 যেহেতু দেয়া নেই, এখানে দেয়া আছে D0। আমি আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে D1 বা D0 থেকে D1 বাইর করার পদ্ধতি। D0 into 1 plus G সমান D1। এখানে অবশ্য D2 সমান হচ্ছে D1 into 1 plus G, D3 হচ্ছে D2 into 1 plus G। অথবা যদি আমরা একবারে নির্ণয় করতে চাই, অর্থাৎ D10 যদি আমরা নির্ণয় করতে চাই D0 থেকে, তাহলে D0 into 1 plus G পাওয়ার 10, অর্থাৎ উপরে যদি আমরা পাওয়ার 10 দিয়ে দিই তাহলে সরাসরি D10 বের হয়ে যাবে। অথবা D15 যদি বের করতে হয় তাহলে সরাসরি D0 into 1 plus G পাওয়ার 15। এটা যদি আমাদের শুধু এরকম 15 প্রয়োজন হয়, আর যদি প্রত্যেকটা প্রয়োজন হয় তাহলে D1 থেকে D0 থেকে D1 হচ্ছে D0 into 1 plus G, D2 হচ্ছে D1 into 1 plus G, D3 হচ্ছে D2 into 1 plus G, এরকম আর কি। তাহলে এইখানে এই D1 আমরা বের করে নিলাম 50 into 1 plus G হচ্ছে 0.07, গুণ করলে 53.5। D1 53.5 আর কেই দেয়া আছে 12%, অর্থাৎ 0.12, জি আছে 7%, মানে 0.07। 0.12 থেকে 0.07 যদি বাদ দেই 0.07, তাহলে থাকবে 0.05। 53.5 কে 0.05 দিয়ে ভাগ করলে আসে 1070, অর্থাৎ 1070 টাকা। তাহলে এটি হচ্ছে যদি সিঙ্গেল গ্রোথ রেট হয় তাহলে আমাদের শেয়ারের বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি। এবারে গর্ডন গ্রোথ মডেলের মাল্টি গ্রোথ রেট। যদি গ্রোথ রেট একাধিক থাকে, যেমন বলা হলো যে প্রথম 3 বছর গ্রোথ হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে 5% হারে, অর্থাৎ এবছর যে ডিভিডেন্ড দেওয়া হবে আগামী 3 বছর যাবত তার থেকে 5% বেশি দেওয়া হবে। তার পরবর্তীতে আবার 6% করে বৃদ্ধি করা হবে, তার পরবর্তী 3 বছর পরে আবার 7% করে বৃদ্ধি করা হবে। অর্থাৎ একাধিক গ্রোথ রেট যদি থাকে, অর্থাৎ বৃদ্ধির হারটা যদি এরকম পরিবর্তিত হয়, সেই ক্ষেত্রে সূত্র হবে P0 equal to D1 by 1 plus KE power 1, D2 by 1 plus KE power 2, D3 plus P3 1 plus KE power 3। অর্থাৎ এইটা হবে যদি এখানে আসলে DN plus TN হবে, অর্থাৎ যেই কয় বছর পর্যন্ত দেয়া থাকবে সেই কয় বছর পর্যন্ত এটা নিতে হবে। যদি এরকম হয় যে আমাদের হিসাবের মানে একটা কন্টিনিউয়াস গ্রোথ রেট আসতে 10 বছর প্রয়োজন হয়, তাহলে এখানে D310 P10 হবে এবং 1 প্লাস KE পাওয়ার 10 হবে, এভাবে আর কি। তো এই ক্ষেত্রে D1 থেকে D1 বের করে D0 into 1 plus G, D2 D1 into 1 plus G, D3 D2 into 1 plus G, P3 বের করতে হবে, যেহেতু এখানে P3 প্রয়োজন। P3 এর জন্য আমরা আগেও বলেছিলাম যে তারপরের ডিভিডেন্ড অর্থাৎ D4 by KE minus D, এরকম করে নির্ণয় করে এখানে মান বসিয়ে দিলে তখন আমাদের শেয়ারের মূল্য নির্ধারিত হবে। এবারে আসি ইএমসি কর্পোরেশন অঙ্কে বলা আছে যে ইএমসি কর্পোরেশন জাস্ট পেইড এ ডিভিডেন্ড অফ টাকা 1.50, তার মানে D0 হচ্ছে 1.50। দ্য ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 5%। তোমরা মনে রাখবা যে এই ফিনান্সের অঙ্কগুলোর সবসময় গাণিতিক প্রবলেম সলভ করার জন্য এই সংখ্যাগুলোকে প্রাধান্য দিবে। তাহলে এই 5% হচ্ছে গ্রোথ রেট, D1 দিলাম কারণ এখানে গ্রোথ রেট আরো আছে, এবং এই 5% গ্রোথ রেট কত পর্যন্ত, কয় বছর পর্যন্ত? নেক্সট 3 ইয়ার্স পর্যন্ত, 3 বছর পর্যন্ত 5% বৃদ্ধি পাবে। এন্ড দেন 10% এই ইয়ার দেয়ার আফটার, এবং এরপরে বৃদ্ধি পাবে 10% করে।
এরপরে কিন্তু এই 10% এর আর কোনো মেয়াদ দেয়া নেই। অর্থাৎ কত বছর পর্যন্ত এই 10% বৃদ্ধি পাবে সেটা বলা নাই। প্রতি বছর বৃদ্ধি পাবে 10% এবং এটার আর মেয়াদ দেয়া নেই। সুতরাং মেয়াদ আমাদের দেয়া আছে মাত্র ৩ বছর। বাকিটা তাহলে এটা আজীবন কন্টিনিউয়াস। ইফ দ্য ফার্মস তাহলে গ্রোথ রেট একটা 5% আর একটা 10% গ্রোথ রেট। এবার বলছে ইফ দ্য ফার্মস রিকোয়ার্ড রিটার্ন ইজ 13% অর্থাৎ এই 0.13 যদি হয় দেন ফাইন্ড দ্য মার্কেট ভ্যালু অফ ইএমসি কর্পোরেশন। তাহলে ইএমসি কর্পোরেশনে শেয়ারের মার্কেট ভ্যালু বর্তমানে নির্ণয় করো। আমরা জানি P0 ইকুয়াল টু যে সূত্রটা আমরা জানি এই যে P0 ইকুয়াল টু D1 1 প্লাস KE পাওয়ার 1 D2 1 প্লাস KE পাওয়ার 2 D3 1 প্লাস P3 1 প্লাস KE পাওয়ার 3। কিন্তু অঙ্কে আমাদের শুধু দেয়া আছে D0 D1 D2 KE, কিন্তু এই যে যেগুলো আমাদের প্রয়োজন D1 D2 D3 P3 এগুলো দেয়া নেই। তাহলে আমরা D1 D2 D3 এবং P3 নির্ণয় করে নেই। D1 যদি আমরা নির্ণয় করি D0 ইন্টু 1 প্লাস জি পাওয়ার মানে জি 1 প্লাস জি, তাহলে D0 1.50 আর জি হচ্ছে প্রথমটা 3 বছর যাবত এটাই ব্যবহৃত হবে 0.05 তাতে আসে 1.575 D2 D1 ইন্টু 1 প্লাস জি, তাহলে এইটার সাথে 1 প্লাস জি হবে এবং সেই ক্ষেত্রে আসবে 1.6537 এবং D3 সমান হচ্ছে 1.0 D3 D2 ইন্টু 1 প্লাস জি তাতে আসবে 1.7364। এখন D4 D4টা কিন্তু এই গ্রোথ রেট 0.5 দিয়ে হবে না, কারণ কি 3 বছর ছিল গ্রোথ রেট 5%, চতুর্থ বছরে বলা আছে 10%, তাহলে এটা 10% দিয়ে করতে হবে। কারণ 10% দিয়ে যদি আমরা D3 ইন্টু 1 প্লাস D2 করি তাতে আসে 1.91। এখন আমরা জানি যে P3 যদি আমরা বের করতে চাই তাহলে এই D4টা লাগবে। সুতরাং D4 বাই KE মাইনাস D। এখন যেহেতু এখানে D4 হচ্ছে চতুর্থ বছরে, তার মানে গ্রোথ রেট কোনটা 10%, সুতরাং এইখানে গ্রোথ রেটটা হবে 10% বা G2। এখন G2 বসাই KE এর মান 0.13 মাইনাস G2 হচ্ছে 0.10, এটা থেকে এটা বাদ দিলে থাকে 0.03, 1.91 কে 0.03 দিয়ে আমরা যদি ভাগ করি তাতে আসে 63.67 টাকা। তাহলে এইটা এই অঙ্কে যা যা প্রয়োজন সেগুলো আমরা পেয়ে গেছি। D1 পেয়েছি, D2 পেয়েছি, D3 পেয়েছি এবং P3 পেয়েছি। এখন এগুলো আমরা সূত্রে বসিয়ে দিই। কি D1 বাই 1 প্লাস KE পাওয়ার 1, D2 1 প্লাস KE পাওয়ার 2, D3 প্লাস P3 1 প্লাস KE পাওয়ার 3। এখন D1 1.575, KE হচ্ছে 0.13, তাহলে এটার যদি আমরা পাওয়ার দিই 1 আর 1 প্লাস 0.13 পাওয়ার 2 1 প্লাস 0.13 পাওয়ার 3, এগুলোকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে এটা দিয়ে এটা ভাগ দিলে আসবে 1.3938। তোমরা একটু বেশি আরো 2 লাইন বাড়িয়ে করবে। আমার যেহেতু এখানে একটু মানে এই প্রেজেন্টেশন তৈরির ব্যাপার, সেই কারণে অনেক সময় বেশ কিছু লাইন তৈরি করতে অনেক সময় প্রয়োজন হয় এবং সমস্যাও হয়। সেই কারণে আমি একটু সংক্ষেপে করেছি। তোমরা এখানে আরো 1টি বা 2টি লাইন বাড়িয়ে করবে এবং এই অঙ্কগুলো ভাগ দিয়ে রেজাল্ট আসবে 1.3938। এটাকে যদি 1.13 পাওয়ার 2 দিয়ে ভাগ করি তাতে আসে 1.292551 এবং এই দুটো যোগ করে 63 প্লাস 1 64 পয়েন্ট সামথিং, সেটাকে আমরা 65 পয়েন্ট সামথিং কে 1 প্লাস 0.13 পাওয়ার 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাতে আসে 45.3328। তাহলে এগুলো সব যোগ করলে আসে 48.02। তাহলে শেয়ারটির বর্তমান মূল্য হচ্ছে 48.02 এবং এটাই হচ্ছে মাল্টি গ্রোথ রেট যদি থাকে একটি অঙ্কে, তাহলে সেই ক্ষেত্রে শেয়ারের মূল্য নির্ধারণ করার পদ্ধতি। আশা করি তোমরা বিষয়টিকে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা আলোচনা করব অগ্রাধিকার শেয়ারের মূল্যায়ন বা ভ্যালুয়েশন অফ প্রিফার্ড স্টক। প্রিফার্ড স্টক বলা হয় ওই শেয়ারকে যে শেয়ারকে শেয়ারের লভ্যাংশ প্রদানে অগ্রাধিকার প্রদান করা হয় এবং মূলধন ফেরতের ক্ষেত্রেও মালিকগণ অগ্রাধিকার পেয়ে থাকে, সেগুলোকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। অগ্রাধিকার শেয়ারকে মূল্যায়নের জন্য দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার, অর্থাৎ যে শেয়ারকে ভবিষ্যতে আর পরিশোধ করা হবে না, শুধু লভ্যাংশ প্রদান করা হবে, সেটা হচ্ছে ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর যে শেয়ারকে একটি নির্দিষ্ট সময় পরে পরিশোধ করা হয় সেটাকে বলা হয় রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। তাহলে ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার যদি আমরা মূল্যায়ন করি তাহলে ভ্যালু অফ প্রেফার শেয়ার বা P0 সমান হচ্ছে ডিপি বা প্রিফার ডিভিডেন্ড আর বা কেপি বা কস্ট অফ প্রিফার ডিভিডেন্ড প্রিফার স্টক। তাহলে
এইটা হচ্ছে তাহলে অগ্রাধিকার শেয়ার যদি রিনিউয়েবল হয় তাহলে সেটা মূল্য নির্ণয় করার পদ্ধতি। একটা এক্সাম্পল দেই আমি। মুমু ফাউন্ডেশন হ্যাজ preferred stock outstanding which pays a dividend of টাকা 5 at the end of each year. The preferred stock required return is 10%. What is the current market value of preferred stock? তাহলে এখানে ডিভিডেন্ড হচ্ছে পিডি হচ্ছে বা ডিপি হচ্ছে 5 টাকা, কেপি বা প্রিফার্ড স্টকের রিটার্নের রেট হচ্ছে 10% 0.10। আমরা জানি বিপি বা পি0 সমান মানে এই ডিপি বাই কেপি, যেটা আমরা আগে দেখেছিলাম এখানে ডিপি বাই কেপি। তাহলে আমরা এইটা 5 বাই 0.10 ইকুয়াল টু 50। তাহলে এই প্রিফার্ড শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে টাকা 50। এখানে আমি একটি কথা বলে রাখি, সেটা কি মানে আমাদের যদি সাধারণ শেয়ার হয় বা প্রিফার্ড শেয়ার হয় সেই ক্ষেত্রে এই যে সূত্রটা রয়েছে এখান থেকে কিন্তু আরো মান বের করে, যেমন এখানে পি0 এর মান বের করা গেছে, তাহলে কেপিও বের করা যায়। তাও সেই ক্ষেত্রে কেপিটা এই পাশে আসবে, পি0 এই পাশে যাবে এবং পার্সেন্টেজ আকারে হওয়ার কারণে এখানে একটা 100 গুণ হবে। আবার এটা দ্বারা ডিপিও বের করা যাবে, কিভাবে? ডিপি সমান পি0 ইন্টু কেপি, এভাবে। যেহেতু এটা ইকুয়েশন, ঠিক একইভাবে সাধারণ শেয়ারের ক্ষেত্রেও এটা নির্ণয় করা যাবে। যেমন আমরা ধরি এই অঙ্কটিতেই যদি কে ই চাওয়া হয় তাহলে কে এই পাশে নিয়ে আসি আমরা, তাহলে পি0 এটা নিচে যাবে। তাহলে কে ই সমান ডি1 বাই পি0, জি মাইনাস জি আছে এখানে, এটা সামনে প্লাস হবে। তাহলে কে ই সমান হবে ডি1 বাই পি0 প্লাস ডি, এরকম নির্ণয় করা যাবে। আশা করি তোমরা এটা পারবে। অগ্রাধিকার শেয়ারের অপরিশোধিত শেয়ার আমরা মূল্যায়ন করা শিখলাম। এবারে পরিশোধিত অগ্রাধিকার শেয়ার। পরিশোধিত অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে ডিভিডেন্ড পাই, একটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু পাই, অর্থাৎ মেয়াদ শেষে আমরা টাকাটা ফেরত পাই। তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা একটা এনুইটি সূত্র, ডিপি কে এনুইটি সূত্র দিয়ে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, ম্যাচুরিটি ভ্যালুকে ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার পদ্ধতিকে মাধ্যমে এটাকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। এখন আমরা একটা উদাহরণ দেই। A 15% preferred stock of টাকা 1000 is issued at par and redeemable at 5% premium after 5 years. তাহলে 15% প্রিফার্ড স্টক, এটা কত টাকায় শেয়ার ইস্যু করা হচ্ছে? 1000 টাকায়। স্বাভাবিকভাবে এটাকে ফেস ভ্যালু বলা হয় এবং এর লভ্যাংশটা এই ফেস ভ্যালুর উপর ধরা হয়। তাহলে ডিপি বা প্রিফার্ড স্টকের ডিভিডেন্ড কত হবে? 150 টাকা। 1000 ইন্টু 15% 150 টাকা। তাহলে আমরা ডিপি পেলাম। এবারে ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি বলছে 5% প্রিমিয়াম। প্রিমিয়াম মানে অধিহার, অর্থাৎ বেশি হারে ইস্যু মানে এটাকে ইয়ে করা হবে, পরিশোধ করা হবে। এটা বলা থাকবে অঙ্কে। যদি বলা না থাকে তাহলে ফেস ভ্যালুই হবে ম্যাচুরিটি ভ্যালু। আর যদি বলা থাকে তাহলে আলাদা বিষয়, ডিসকাউন্টে হতে পারে, প্রিমিয়াম হতে পারে। যেহেতু এখানে প্রিমিয়ামের কথা বলা আছে, সুতরাং আমরা প্রিমিয়াম অনুযায়ী অঙ্কটা করি। তাহলে 5% প্রিমিয়াম মানে 1000 টাকার 5% বেশি পরিশোধ করা হবে। তাহলে 1000 টাকার 5% হয় 50 টাকা, আর ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, তাহলে পরিশোধ করা হবে 1050 টাকা। তার মানে ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1050 টাকা। আর আর বা এখানে কেপি যেটা, সেটা হচ্ছে 10% বা 0.10 এবং কত বছর যাবত? 5 ইয়ার্স। তাহলে n সমান 5। এবারে যদি আমরা এই বিষয়টিকে সূত্রে উপস্থাপন করি তাহলে আমরা পাই P0 equal to dp into 1 minus 1 by 1 plus r power n ভাগ r plus mb by 1 plus r power n। এখানে কেপিও লেখা যেতে পারে। এখন মান বসিয়ে দেই। 150 dp equal to 150, 1 minus 1 by 1 plus 0.10 power 5, 0.10, 1 ম্যাচুরিটি ভ্যালু 1050 টাকা। এগুলো বসিয়ে দিয়ে আমরা এটাকে যদি ক্যালকুলেটর সাহায্যে করি তাহলে পাওয়া যাবে 3.7907। আর এটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করি তাতে আসে 651.97। অর্থাৎ এটা আসলো 651 টাকা 97 পয়সা, আর এখানে আসলো 150 গুণ 3.79 অর্থাৎ 568 টাকা 6.605 পয়সা, 605। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আসে 1220 টাকা দশমিক 57। 1220.57 হচ্ছে এই শেয়ারটির, প্রেফার শেয়ারটির বর্তমান মূল্য। তাহলে আমি আশা করি যে তোমরা এই মানে আমার এই লেকচারের মাধ্যমে শেয়ার, সাধারণ শেয়ার কাকে বলে, দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসসমূহ কি কি, দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের দুটি প্রধান উৎস, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার কিভাবে মূল্যায়ন করা হয় সে বিষয়ে তোমরা জানতে পারলে। এবং যদি তোমাদের এই বিষয়ে তেমন আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের এই লেকচারের কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। এবং তোমরা এইগুলো সম্পর্কে আরো জানার জন্য এই বইগুলো তোমরা দেখতে পারো এবং এগুলো পড়লে পরে আরো বেশি করে জানতে পারবে। এবং তোমাদের
সুস্বাস্থ্য কামনা করে আজকের এই লেকচারটি শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।